1992 সালের একটি ঘটনা ঝাড়খণ্ডের তোমাদের সাথে আজকে শেয়ার করব। ঘটনাটা খুব ভয়ের একটি ঘটনা। এর আগে যে বোন আমাদের দুটি ঘটনা পাঠিয়েছিল, তোমাদের বলেছিলাম আরও একটি ঘটনা তোমরা বলেছিলে শুনতে চাই, গির্জার ঘটনা। সেই ঘটনাটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। সাথে আরেকটি ঘটনা, যেই ঘটনাটি আরও বেশি ক্রিপি, সেটি হচ্ছে মৃত মানুষ হঠাৎ করে জীবিত হয়ে ওঠার একটি ঘটনা। তাহলে চলো, সবাইকে বলবো একটা করে লাইক, কমেন্ট, শেয়ার প্রত্যেক দিনের মতো করে দিও। যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে চলো, আজকে সময় আর নেব না, সোজা যাব ঘটনায়। ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথম ঘটনাটা যে বোন বলে যে আমরা এর আগেও অনামিকাদির ঘটনা দুটো শুনেছি, সেই দিদিরই ঘটনা আমাকে বোন শেয়ার করে। বোন সেই দিদির সাথে একটা সময় একটা অফিসে একত্রে তারা একটি চাকরি করতেন। সেই অফিসে অবসর সময় সেই অনামিকাদির সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা আমাদের এই বোনকে বলে। সেই বোন ঘটনাগুলো আমাকে শেয়ার করে, আর অনামিকাদি বলেছিল যে যদি আমার ঘটনাগুলো শেয়ার করে আমি খুব 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 খুশি হব। প্রথম ঘটনাটা হচ্ছে ঝাড়খণ্ডে। অনামিকাদি কোন্নগরে বাড়ি, কিন্তু ঝাড়খণ্ডে তারা ভাড়া বাড়িতে কাজের সূত্রে একটা সময় থাকতো। যেখানে ভাড়া বাড়িতে থাকতো ঠিক সেইখানেই ভাড়া বাড়িটার পাশেই ছিল একটা পুরনো চার্চ, যেটা বলতে পারো বন্ধ। আমরা সবাই জানি যে কোনো পবিত্র দেবদেবীর স্থানে কিন্তু কোনো অপদেবতার পা পড়ে না, কিন্তু এখানে ঘটনাটা একটু আলাদা। সেটা কি আমি বলি। অনামিকাদি যেরকমভাবে বলে, অনামিকাদির কথা মতো ঘটনাটা বোন শেয়ার করে সেরম বলছি। বলে জৈতুনিক ঝাড়খণ্ডে যেখানে থাকতো তখন ভাড়া ওনারা, তখন অনামিকাদি বলে আমরা যেখানে ভাড়া থাকতাম জায়গাটা ছিল গ্রাম্য, একটু গ্রাম্য পরিবেশ। তো ওইখানে থাকার সময় সত্যি কথা বলতে মানে অত লোকজন বেশি ছিল না। অনামিকাদি বলেন যে ওই গির্জার কাছে আমরা সবে ভাড়া গেছি, তখন আমরা একদম নতুন। রাতের বেলা যখন মোটামুটি টয়লেটে উঠতাম, তখন আমার বাবা, অনামিকাদি, সাথে তার দিদি, এক ভাই, মা, সবাই একসঙ্গে উঠতেন। আর সেই দিনকে, যেই দিন ঘটনাটা অ্যাকচুয়ালিও ঘটে, সেই দিন রাতে অনামিকাদি, তার বাবা, তার মা, তার ভাই আর এক বোন, তারা সকলে রাত 2:30-র সময় তারা টয়লেটে ওঠে। গরমের সময় দিদা আর মামা ওই বাড়িরই বাইরে বারান্দায় তারা ঘুমাচ্ছিলেন। বলছে যখন আমরা একে একে সবাই বারান্দায় দিয়ে গিয়ে যখন আমরা বাথরুমে যাই, তখন হঠাৎ একটা আওয়াজ তারা শুনতে পারে। এই আওয়াজটা কী আওয়াজ, এর আগে কোনো দিন না অনামিকাদি, না তার বাবা, না তার মা, না তার দিদন অথবা মামা, কেউ কিন্তু তারা এই আওয়াজের সাথে অবগত ছিল না। আওয়াজটা ঠিক কীরকম আমি তোমাদের বলি, আ আ ঠিক এই রকম। আমাকে যেরকম বোন ঘটনাটা শেয়ার করেছে ঠিক সেরকমভাবেই বলছি। এরকম একটা শব্দ ঠিক গ্রামের একটা রাস্তা দিয়ে মনে হচ্ছে কেউ আওয়াজ করতে করতে যে গির্জাটা আছে ওই গির্জার কাছে চলে গেল। তো এই আওয়াজটা যখন রাস্তার ওপাশ থেকে ওরকম আওয়াজটা আসছে, তখন অনামিকাদের মা তার বাবাকে বলে যে এত রাতে এইরকম শব্দ হচ্ছে। আর সত্যি কথা বলতে, যদি কারোর বাচ্চা রাত 2:30-3টের সময় কান্না করে, যদি ধরি এটা কান্নার আওয়াজ, তাহলে পারে যে কোনো বাড়ির মা বাবা সেই বাচ্চাটাকে চুপ তো করাবে, সে তো ছেড়ে দেবে না যে রাতের বেলা তুমি কাঁদো আমরা ঘুমাই। কোনো বাচ্চা কাঁদলে তার মা বাবা কখনোই ঘুমাতে পারে না। তো সেখানে এই আওয়াজটা যখন হচ্ছে, তখন যেহেতু উনি অনামিকাদের মা, গ্রামের মহিলা, উনি সাথে সাথে তাড়াতাড়ি করেই কিন্তু
ওনাদেরকে ঘরে নিয়ে চলে আসে বাথরুম থেকে, যে চল তাড়াতাড়ি ঘরে চল। আর হ্যাঁ, বলে রাখি, সেদিন কিন্তু ভাই ঘুমাচ্ছিলেন, ভাই কিন্তু উঠিনি। অনামিকাদি, তার এক বোন, দিদি আর মা বাবা গিয়েছিলেন, ভাই ঘরে ছিলেন। যেহেতু ভাই যাতে সেই শব্দটা না শুনে উঠে যায়, তাড়াতাড়ি করে এসে ভাইয়ের কানটা কিন্তু মা বন্ধ করে দেয় 2 হাত দিয়ে চাপা দিয়ে। তখন হঠাৎ করে অনামিকাদির মনে পড়ে, আরে বাইরে তো মামা দিদা দুজনে ঘুমাচ্ছে। তখন তড়িঘড়ি করে বাবাকে বলে, বাবা বাইরে মা দিদা ঘুমাচ্ছে, তুমি তাড়াতাড়ি করে ডেকে তুলে দাও। তখন যখন বাবা ডাকতে যাবে, তার আগেই দেখে দিদুন আর এদিকে মামা দুজনে আবার উঠে বাথরুমে গেছে। তো যখন বাথরুমে গেছে, বাবা বাইরে বেরিয়েছে, ঠিক ওই সময় আরও জোরে ওই গির্জার ওখান থেকে আ আ ঠিক এরকম শব্দ করতে করতে সেটা আবার রিটার্ন, ওরা যে ভাড়া বাড়িতে থাকতো, মানে অনামিকাদি যিনি ঘটনাটা শেয়ার করেন, ওনাদের রাস্তার ওখান থেকে ওই আওয়াজটা সেম আরও জোরে আওয়াজ করতে করতে যেন গ্রামের রাস্তার দিকে চলে যাচ্ছে। এই আওয়াজটা শোনার পরে তারা তাড়াতাড়ি সবাই ঘরে চলে আসে, যে কি শুনলাম। আর সত্যি কথা বলতে, এরকম একটা বিকট শব্দ, একটা গ্রামের রাত, চারপাশে শুধু ঝিঝি পোকার শব্দ, রাত তখন প্রায় 2:30 পৌনে 3টে বাজে, আর বিকট একটা করে শব্দ। এই শব্দটা কোনো বাচ্চার কান্নার আওয়াজ হতে পারে না। তারা রাতের বেলা কোনো রকমে ভয় ভয় থাকে। দিদন বলে, আমি ছোট থেকে এত বড় হয়েছি, গ্রামে মানুষ হয়েছি, কোনো দিন এই রকম শব্দ আমি শুনিনি, একটা বিকট শব্দ। আর এই বিকট শব্দটা আমি আমার জীবনে প্রথম শুনছি, যেটা খুব একটা ভালো না। এবার এই যে আওয়াজ, এই আওয়াজের যে অ্যাকচুয়ালিও সত্য ঘটনাটা কি, সেটা তারা কিছুদিন পর ওই গ্রামে থাকাকালীন কিছু মানুষের কাছ দিয়ে জানতে পারে, যে একটি বউ ওইখানে গির্জার পাশেই থাকতো। সেই বউটি প্রেগনেন্ট ছিল, আর সেই বউটি রাতের বেলা বাথরুম করতে উঠেছিল। বাথরুম করতে উঠে সেই বউটি বাথরুমে যাবার সময় বাইরেটা ছিল পিছল, যেখানে একদম মুখ থুবড়ে প্রেগনেন্ট অবস্থায় পড়ে যায়। যাবার পর তার বাচ্চা আর বউ দুজনই মারা যান। তারপর থেকে নাকি ওখানে প্রচুর ওই গ্রামের লোকজন ওরকম আওয়াজ রাতের বেলা শুনতে পায়, ঠিক আ আ এরকম শব্দ শোনা যায়। এরপর অনামিকাদি যেটা জানান, যে ওইখানে আমরা আর কেউ বেশি দিন থাকিনি, ওখান থেকে আমরা ঘরটা ছেড়ে দিই। এই ছিল আমাদের বোনের ঘটনা। আমি তোমাদের জাস্ট একটু শোনাচ্ছি, শোনো। বলে, এত রাত্রে এরকম আওয়াজ, এরকম তো আমি শুনিনি আগে। তো মা, আর ওইখানে তখন আমরা নতুন ভাড়াও গিয়েছিলাম ওই গির্জার সামনে। তো গ্রামের মেয়ে, তখন ওই আওয়াজটা শুনে সন্দেহ হয়, এটা তো মানুষের আওয়াজ নয়, এটা অন্য কিছু। আর এই ভাবা মাত্র বাবা আমাদেরকে নিয়ে সবাই ঢুকে পড়ে। তোমরা শুনতে পারলে ঘটনাটা, দারুণ কিন্তু একটা ভয়ঙ্কর ঘটনা। তবে ঘটনাটা ভয়ের হলেও, সে যিনি মারা গেছেন মহিলা, প্রেগনেন্ট ছিলেন, উনি কিন্তু কারোর কোনো রকম ক্ষতি করেন না। কিন্তু ঘটনাটা আমার মনে হয় একটা মা হিসাবে খুব 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 দুঃখজনক আর মর্মান্তিক একটি ঘটনা। তো চলো আমরা এবার নেক্সট ঘটনায় যাব। তো প্রিয় দর্শক বন্ধুরা, প্রথম ঘটনাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা তোমাদের মতামত রেখো, কারণ তোমাদের মতামতগুলো আমার পড়তে খুব ভালো লাগে। এবার যাব আমরা দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় যে ঘটনায় যাব, দ্বিতীয় ঘটনাটা বলি হালি শহরের একটি ঘটনা। বাড়ির একজন বয়স্ক দাদু, ওনার বয়স হয়েছিল তখন 71 বছর। ঘটনাটা ঘটেছিল 1955 সালে, মানে আজ থেকে প্রায় কাছাকাছি ধরে নাও 70-80 বছর আগে ঘটনাটা ঘটে।
আমাকে যে দাদাভাই ঘটনাটা পাঠান ওনার দাদুর সাথে ঘটনাটা ঘটেছিল। দাদাভাই বলেন ওই সময় আমার দাদু হঠাৎ করে অসুস্থ বলবো না, তখনকারের খাওয়া দাওয়া এত ভেজাল ছিল না, তখনকারের খাওয়া দাওয়া ভালো ছিল, মানে কোনো অসুস্থতার জন্য উনি মারা গেছেন বলবো না, কিন্তু সুস্থ মানুষ হঠাৎ করে মারা যান। তার আগে উনি কিছুটা সময় ভুগেছেন, যে একদম উনি সুস্থ ছিলেন সেরকমও না, কিছুটা সময় উনি ভুগেছিলেন। তো সবাই ভাবলেন রোগের জন্য হয়তো এরকম হয়েছে। তো দাদুকে ওই সময়, যদিও আমি তখন হইনি, আমি আমার বাবার মুখে শুনেছি, দাদুকে তখন গঙ্গার পাড়ে শ্মশানে নিয়ে যাওয়া হয়। যখন দাদুকে গঙ্গার পাড়ে শ্মশানে নিয়ে যাওয়া হয়, তখন যে হিন্দু শাস্ত্র মতে যে নিয়ম থাকে, ঘি মাখানো, যে পুজো পাঠ করা যা থাকে, ওই সময় আমি তো অত জানতাম না, বাবার মুখের কথা অনেক আগে শোনা, বাবাও আজ নেই, আর আমি এই ঘটনাটা জানি, আপনার ঘটনাগুলো আমার কাছে আসে ফোনে, শুনি, ভালো লাগে, আপনাকে শেয়ার করছি। দাদাভাই বলেন সব কিছু করে যখন ঘিটি মাখিয়ে রেখেছে, তো তখন ওই সময় কাঠে তো পোড়ানো হতো, তো কাঠে পোড়াবে তার আগে অনেক ওরকম মৃতদেহ তাদের পরিবার নিয়ে বসে আছে, কান্নাকাটি করছে, যেটা হয় গঙ্গার পাড়ে। তো শ্মশানে দাদু যেহেতু উনি মারা গেছে, তো অনেক আমাদের বাড়ির থেকে, বাবার বাড়ি থেকে প্রচুর লোকজন গেছে, মানে ঠাকুরদা মারা গেছে, আমার ঠাকুরদা মানে আমার বাবার বাবা, তো বাবাও তখন ছোট, কান্নাকাটি করছে, বাবাও গেছে। এবার তার আগে 4টে না 5টা আরও মৃতদেহ ছিল। এবার একটা হিন্দু শাস্ত্র মতে লেখা আছে যে তুমি এটা গীতাতেও পাবে, গৌড় পুরাণেও পাবে, যে মৃতদেহ মারা গেলে পারে মৃতদেহকে কিন্তু বাড়িতেই বলো মারা যাওয়ার পর, অথবা শ্মশানে বলো, ছেড়ে যেতে নেই, মানে কাউকে না কাউকে ওই খাটটা হোক তার বডিটা মৃতদেহর ধরে বসে থাকতে হয়, এটাই কিন্তু নিয়ম। কিন্তু দুর্ভাগ্যবশত ওই সময় এত বৃষ্টি হচ্ছিল, যার কারণে ওখানে আমার বাবাকে বসতে দেয়। তখন বাবা আমার অনেক ছোট, লোক রয়েছে, তো বাবাকে বলেছে তুই ধরে বস, তোর বাবার খাট ধরে বসে থাক। তো বাবা বসে বসে কাঁদছে, বাবা তখনও অতটা মানে জানে না, কিন্তু জানে আমার বাবা মারা গেছে, বসে কাঁদছে, বসে আছে। তো অনেকক্ষণ বসে থাকার পর কেউ একটা অন্য মৃতদেহ নিয়ে আসে, তারই বাড়ির লোক এসে আমার বাবাকে বলে যে বাইরে এত বৃষ্টি পড়ছে, তোর বাড়ির লোকজন তোকে খাট ধরিয়ে কোথায় গেছে সব, বড় লোক কেউ একটা বড় মানুষ বসে থাকার কথা, তো শ্মশানের মধ্যে লাইন দিয়ে তার আগে আরও 4-5টা ডেড বডি আছে, এগুলো পুড়বে, এখন তো অনেক দেরি, তুই এখানে কতক্ষণ নিয়ে বসে থাকবি, তার থেকে ভালো তুই একটা কাজ কর, সামনে একটা কালীমায়ের মন্দির, প্রত্যেকটা শ্মশানে কিন্তু একটা করে কালীমায়ের মন্দির থাকে, তো কালীমায়ের একটা মন্দির আছে, বেড়ার মন্দির ওই সময় ছিল, এখন তো পাকা হয়ে গেছে, তো ওই মন্দিরের কাছে বলেছে তুই যা, ওঠ, উঠে গিয়ে ওখানে যা। তো যেহেতু উনি বাবাকে ওই সময় সবাই বলে গেছে যে উঠবি না, ধরে বসে থাকতে হয়, ধরে বসবি, বাবা কিন্তু তাদের কথা মতো, বাড়ির লোকজনের কথা মতো বাবা খাট ছেড়ে ওঠে না, মানে বাবা তার বাবার খাট ধরে বসে আছে। এবার জানি না কে একজন মহিলা বলছে কালো মতো গায়ের রং, বড় বড় টানা টানা চোখ, চুলটা ছাড়া, একটা লাল আর সাদা শাড়ি পরা, ও আর এর থেকে বেশি বলতে পারছে না, কারণ তখন বাবার জ্বর এসে গেছিল, তো বৃষ্টিতে ভিজেছে, আর সেই মহিলা বাবাকে ধমকিয়ে, মানে এরকম তো কেউ করে না, সবাই জানে হিন্দু শাস্ত্র মতে, তারাও যখন মৃতদেহ এনেছে বর্ষাকালে ডেড বডি এসছে, উনি তো আর ঘুরতে আসেনি, ওনারও জানা দরকার, কিন্তু কে ছিল উনি জানে না। তো দাদাভাই বলেন আমার বাবা তখন ছোট, বাবাকে ধমকে ভয় দেখিয়ে বাবাকে বলে তুই উঠে ওইখানে গিয়ে দাঁড়া, যা ওখানে মন্দির আছে, যা কালী মাতার মন্দিরের কাছে ভিতরে ঢুকে দাঁড়া, ওখান থেকে দেখলেই হবে, এখানে দাঁড়াতে হবে না। তো বাবা তো তখন বললাম 11-12 বছর বয়স, ওই মহিলা ওরকম করে চোখ বড় বড় করে, মানে ভয়তে বলছে ভয় লাগছে, ঠিক আছে, তো বাবা উঠে ওই খাট ছেড়ে চলে যায়, খাট ছেড়ে গিয়ে বাবা ওই মন্দিরে গিয়ে দাঁড়িয়ে থাকে। এবার বর্ষা এত হচ্ছে, বৃষ্টি, মানে যে দাদু
মারা গেছে, দাদাভাই বলছেন আমার দাদু যে মারা গেছেন, আমার বাবা যে উঠে গিয়ে একটা মন্দিরে ওখানে যে আশ্রয় নিয়েছে, একজন মহিলা তাকে ভয় দেখিয়ে বলেছে, ভয় পেয়েছে, চেনে না জানে না ওরকম করে। তো বলছে সত্যি কথা বলতে হট করে কেউ আর আসে না, আর দাদুর মৃতদেহটা ওরকমভাবে পড়ে থাকে। এইবার যখন বৃষ্টি হালকা কমে, হালকা যখন কমে তখন একে 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 সবাই দেখতে আসছে যে, আর এবার বৃষ্টি হলে তো চিতা পড়ে না, তখন তো চুল্লি ছিল না। এবার যতই ছাউনি হোক দেরি হচ্ছে, বৃষ্টি একটা স্যাঁতস্যাঁতে ভাব, জলের ছাপটায় চিতা পুড়ে যাচ্ছে, মানে খুব দুর্বিষহ ব্যাপার। ওই সময় কি করবে, সবাই এসে তখন বলছে, আমার বাবাকে বলছে যে কিরে কোথায় গেলি, হ্যাঁ এ বাবা তুই ওখানে গিয়ে দাঁড়িয়ে রয়েছিস, কি ব্যাপার, দেখ এখন শিবা। তখন সবাই যারা আত্মীয় স্বজন বাড়ির লোকরা ছিল তখন তারা এসে বলছে, এ কি, আমার বাবাকে বলছে তুই ওখানে গিয়ে দাঁড়িয়ে রয়েছিস, তুই জানিস না শ্মশানে মৃতদেহ ছেড়ে যেতে নেই। তখন আমার বাবার না শরীরে হালকা হালকা বৃষ্টিতেও ভিজেছে, ভয় পেয়েছে ওই মহিলার চোখ দেখে, তখনই হালকা হালকা জ্বর আসে। তখন এসে বলছে তাড়াতাড়ি করে, যেই দেখেছে যে বাড়ির লোকজন এসছে আত্মীয় স্বজন ছুটে আসে, এসে তখন বলছে যে আমি জানি না, আমাকে এরকম একজন মহিলা কি বিকট দেখতে জানো কাকা, এসে এরকম বলছিল। পাশে থাকে কাকা কাকা বলে, তো সে তখন বলছে যে তোকে বললো তুই চলে গেলি, আমরা বললাম না তুই কোথাও যাবি না, যে যাই বলুক বোকা ছেলে, যায় নাকি ওরকম। তো তখন না বৃষ্টিটা কমে যায়, যখন কমে যায় তখন আবার সবাই ওখানে এসে একত্র হয়, দাঁড়ায় যে না এবার এখানে দাঁড়াই। তখন মোটামুটি আর দুটো মৃতদেহ পোড়া হলেই তখন মানে আমার দাদুর সময়, যে তারপর আমার দাদুর হবে, দুটো আর আছে, খুব ভালো কথা। এইবার আমাদের দাদাভাই বলছেন বৃষ্টিটা যখন কমে যায় তখন সবাই ওই মৃতদেহ ঘিরে দাঁড়িয়ে আবার সবাই শোক পালন করছে, কান্নাকাটি করছে, মানে যেটা হয় আর কি, উনি এরকম ছিলেন, এরকম করেছিলেন, খুব মনে পড়ছে, এটা খেতে চেয়েছিলেন, এটা খেতে ভালোবাসতেন, সবাই আলোচনা করছে যার যার মতো। বৃষ্টিটা কমেছে, সবাই বলছে ঈশ্বর বৃষ্টিটা কমে গেছে, ভালো হয়েছে, ঠিকমতো তাড়াতাড়ি মৃতদেহগুলো এবার পুড়েও যাবে, ওই বৃষ্টির কারণে চিতা পুড়তেও দেরি হচ্ছিল, এইসব বলতে তখন আবার ঝমঝমিয়ে বৃষ্টি নামে, ঝমঝম করে। এবার ঝমঝমিয়ে যখন বৃষ্টি নামে তখন সবাই যে যার মতো ওই যে বেড়ার কালী মাতার মন্দির ওখানে ঢুকে যায়। আর ওখানে তখন আমার বাবা দাঁড়ায়নি, অন্য এক কাকা ওখানে খাট ধরে দাঁড়িয়েছিল, বাবাকে বললো তুই যা, আর তোকে দাঁড়াতে হবে না, ভিজে গেছিস, যা। তখন কিন্তু বাবার শরীর খারাপ লাগছে, বাবার অলরেডি ওই সময় কিন্তু জ্বর অলরেডি এসে গেছে, কিন্তু তখন তো আর জ্বর দেখার সময় না, তখন একটা যা সিচুয়েশান চলছে। তো ওই সময় হঠাৎ করে আমার বাবাই প্রথম লক্ষ্য করে যে ওই যে দাদু খাটে শোয়ানো মারা গেছে, ওই দাদু হালকা হাতটা নাড়ায়, মানে হাতটা দূর থেকে এরকম ঘি মাখিয়ে তো বডির পাশে ফেলে রেখেছিল, সেই হাতটাই নাড়িয়ে এরকম করে পেটে দেয়। আর এইটা দেখে আমার বাবা, আমার বাবা তখন চিৎকার করে ছুটে এসে বলছে যে বাবা 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 তুমি বেঁচে আছো বাবা। তখন সবাই বলছে এই কী বলছিস তুই, বেঁচে আছে মানে, আর দুটো ডেড বডির পর তোর বাবাকে পোড়ানো হবে, তোর বাবা তো মারা গেছে। বলছে না আমার বাবা বেঁচে আছে, আমার বাবা তো মারা যায়নি। তখন বলছে তোর বাবা মারা গেছে, মানে সবাই তখন দেখছে যে মৃত দাদু। আমাদের দাদাভাই বলেন আমার বাবা তখন ওখানে আত্মহারা হয়ে কাঁদছে, কেন আমার বাবা হাত নাড়াতে দেখেছে। এইবার আমার দাদু উঠে বসে, আমার দাদু যখন উঠে বসে তখন মানে কোনোভাবে খবর পেয়ে যায় আমার দিদিমা, দাদাভাই বলছেন আমার দিদি মানে সরি ঠাকুমা, আমার ঠাকুমা খবরটা পায় যে এরকম আপনার স্বামী শ্মশানে উঠে বসেছে, জীবিত আছে, উনি তো মারা যাননি। এইবার আমার ঠাকুমা ছুটতে 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 একদম শ্মশানে পৌঁছে যায়। ওই সময় শ্মশানে মেয়েরা যেত না, এখন তো সবাই যায়, মডার্ন যুগ হয়ে গেছে। ওই সময় শ্মশানে যেতই না, শ্মশানে
গেলেও মানে ওই শ্মশানের ওই ভূমিতে ঢুকতো না, গঙ্গার পাড়ে এইদিকে ওইদিকে বসে থাকতো। গিয়ে তখন দাদুকে না সেই সবার মাঝখানে গিয়ে গলায় জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে, হ্যাঁ গো তুমি ফিরে এসছো, হ্যাঁ তুমি আমাকে ছেড়ে যেতে পারো না, আমি জানতাম তুমি মারা যাওনি, তোমার কিছু একটা হয়েছিল। তখন দাদু মানে তখন দাদুর বয়স যে আমি বললাম 61 বছর, সরি 71 বলেছিলাম, ওটা 71 হবে না, 61 বছর। আর দাদু অ্যাকচুয়ালি খুব মানে বেশি অল্প বয়সে বিয়ে করেনি, ওই সময় না অত কম বয়সে ছেলেরা বিয়ে করতো না। দাদু একটু বেশি বয়সেই বিয়ে করেছিল, বাবার তখন ওই বললাম 11-12 বছর বয়স। 61 বছর বয়স তখন আমার ঠাকুরদার। তখন ঠাকুরদা আমার ঠাকুমাকে এক ধাক্কা মারে, এক ধাক্কা মারে এইখানটা ধরে, ধাক্কা মেরে বলছে, কে তুই? হ্যাঁ কে? তোর স্বামী নাকি আমি? তোর স্বামীর নাম কি? তখন বলেছে রাজেন্দ্র বোস। বলছে তোর স্বামীর নাম রাজেন্দ্র বোস? হ্যাঁ আমি কে জানিস? আর তুই বলছিস আমার নাম অপর্ণা গাঙ্গুলি। বলছে অপর্ণা গাঙ্গুলি, কিন্তু কথা বলছে পুরুষ মানুষের, পুরুষ মানুষের কণ্ঠে কথা বলছে, কিন্তু উনি একজন মহিলা। তখন বলছে, সবাই বলছে হ্যাঁ বুড়ো তুমি ফিরে এসে শ্মশান ঘাটে এক্ষুনি তোমাকে পোড়ানো হতো, তুমি এখন সবার সাথে ইয়ার্কি করছো। সবাই ভাবছে কি মানে ভয়, সবাইকে ইয়ার্কি ঠাট্টা করছে, কারণ আমার ঠাকুরদা শুনেছি বাবার মুখে যে খুব ইয়ার্কি করতেন উনি সবার সাথে। এবার তখন সবাই বলছে হ্যাঁ ইয়ার্কি হচ্ছে, আর যখনই বলছে তখনই না উনি খুব খুব মানে রেগে যাচ্ছে, বলছে আমার নাম অপর্ণা, কে রাজেন্দ্র? হ্যাঁ সেই কি করছে, লাথি ফাতি মেরে উঠে খাট যে খাটিয়ার উপর শুয়েছিল ফেলে দিয়েছে একদম গঙ্গার পাড়ে, মানে গায়ে কি প্রখর জোর। এইবার ওখানে তো ডোমরা থাকে, সাথে সাথে ডোমরা এসে তখন বলছে এর বাড়ির লোক কারা আছো? তখন বলছে আমরা 2-4 জনকে দম ওই মন্দিরের পেছনে ডেকে নেয়, ডেকে নিয়ে বলছে যে এ খুঁত পেয়ে গেছে, যেটা তোমরা ভাবছো তোমাদের আত্মীয়, তোমাদের বাবা, তোমাদের দাদা না, এর মধ্যে অন্য কোনো আত্মা সে ঢুকে গেছে। এইবার কি হবে, কি করবে? তখন ডোমরা বলছে কিছু তো করার নেই, বাড়ি নিয়ে চলে যাও স্নান টান করিয়ে, বাড়ি নিয়ে গিয়ে তোমরা ভালো তান্ত্রিকের কাছে, নাহলে বাড়ি যাওয়ার আগে কোনো তান্ত্রিকের কাছে নিয়ে যাও, দেখো ওনাকে ঠিক করতে পারে কি না, কারণ এটা তোমাদের বাড়ির লোক, আপন লোক না, এটা হচ্ছে কোনো পেত আত্মা মহিলার ঢুকেছে, যে নাম বলছে অপর্ণা গাঙ্গুলি। রাজেন বসু তো তোমাদের আত্মীয় বা বাবা, তোমাদের লোকের নাম, মৃতদেহ যাকে এনেছিলে রাজেন বসু, কিন্তু এটা অপর্ণা গাঙ্গুলি বলছে, কণ্ঠটা পুরুষ, যেতনিক দেহটা পুরুষের, কিন্তু আত্মাটা মহিলার। এইবার তো আর এক জ্বালায় পড়লো, কি করবে? এবার সবাই তখন বলছে আমার বাবার দোষ, কারণ আমার বাবা ওই মৃতদেহ ছেড়ে বসেছিল, আমার বাবার দোষ। এইবার যখন ধরে নিয়ে ওই রাস্তা দিয়ে সবাই চান টান করেছে, কিন্তু গঙ্গায় নাবিনি, জল ছুঁড়ে ছুঁড়ে চান করিয়েছে, কোনো রকমে ধরে তাকে নিয়ে আসে, বৃষ্টিতে ভেজা সবাই। যখন বাড়ি আসছে তখন ওরা রেলগেট পার হয়, ওখানে একটা মসজিদ পড়ে, ওই মসজিদে তখন নিয়ে যায়। এবার মসজিদের ইমাম যিনি ছিলেন, মসজিদের যারা ছিলেন বড়, তারা সবাই বেরিয়ে আসে, এসে তখন বলছে ওকে বাইরেই রাখো, ওকে মসজিদের ভেতরে আনবে না, বাইরে রাখো, ওকে বাইরে রাখা হয়। তখন ও ওখানে মানে ধরে রাখতে পারে না, সবাইকে কামড়াতে যাচ্ছে, ছিটকাচ্ছে, বলছে আমি ঘুরছিলাম, আমি শরীর পেয়েছি, আমি শরীর পেয়েছি, এই শরীর আমি ছেড়ে যাব না, আমার শরীরের দরকার, আমি যাব না। এবার সবাই তখন বলছে যে ডোমরা তো ঠিকই বলেছে, ডোমরা তো এইসব জিনিস জানে না, কারণ ওনারা ওখানে থাকে, সব কাজ করে, হয়তো পূর্বে কোনো সময় ঘটেছে। এইবার বলছে আমি যাব না, কোনো মতে যাব না, যে আসলে ওর মধ্যে ঢুকে আছে। তখন ইমাম যিনি ছিলেন, মৌলভী সাহেব, ইমাম, আরও যারা ছিলেন সবাই বাইরে আসেন, বাইরে কোরআন শরীফ নিয়ে এসে কোরআন শরীফ থেকে কিছু জানি না পড়ছিলেন সামনে দাঁড়িয়ে, আর ও চিৎকার করছে। ওকে তখন বলছে তুই কে? বলছে আমি অঞ্জলি গাঙ্গুলি।
বলছে অঞ্জলি গাঙ্গুলি তো আমরা জানি, তুই একটা মেয়ে হয়ে একটা বয়স্ক বৃদ্ধ মহিলার বয়স্ক বৃদ্ধার শরীরে তুই কি করে ঢুকলি? তুই তো মারা গেছিস, তাহলে তুই এই শরীরটা কেন নিলি? এই শরীরটা কি তোর? বল, তোর শরীর? তখন বলছে না। বলছে কেন নিয়েছিস, কি করে নিয়েছিস? তখন বলছে যে ওর ছেলে বসেছিল ধরে, ওর ছেলে ধরে বসেছিল, আমার দেখে মায়া হয়েছে ছেলেটার ওপরে। ছেলেটা বৃষ্টিতে ভিজছিল আর কাঁপছিল, দাঁতে দাঁত লেগে যাচ্ছিল। আমি শ্মশানে ঘুরছিলাম, আমার গত রাতে শ্মশানে আমার দেহ পুড়িয়ে চলে যায়। গত রাত থেকে আমি শ্মশানেই পড়ে আছি। আর যখন আমি দেখেছি ওই বাচ্চাটা কষ্ট পাচ্ছে, বাচ্চাটা কাঁপছে, দেখে আমি মায়ায় বাচ্চাটাকে ওখান থেকে ভয় দেখিয়ে ওকে সরিয়ে দিই। ও সরতে চাইছিল না। যখন ও সরে যায় তখন মৃতদেহ আমি যখন দেখি ফাঁকা পড়ে আছে, আমি ওই দেহে বাস করতে ঢুকে যাই। ভাবো, এখানে কিন্তু যে দাদাভাই তার বাবার কিন্তু কোনো রকম এর মধ্যে কোনো ভুল ছিল না। সে বাচ্চা, বাড়ির বড়জনদের দরকার ছিল ওখানে বসে থাকা। সে বাচ্চা, তাকে ভয় দেখিয়েছে। সে আত্মা মানুষের রূপ ধরে এসছে, এসে বলেছে যে যা ওখানে গিয়ে দাঁড়া, তুই বৃষ্টিতে ভিজিস, কিছু হবে না, ওখান থেকে দেখ, এইসব বলে তাকে সরিয়ে দিয়ে সে তার দেহটা কবজা করে। তারপর যাই হোক, সেই যে আত্মা, সেই আত্মাকে ওখান থেকে অনেক কিছু করে সারা রাত প্রক্রিয়া করে আত্মাকে মুক্তি দেয়। তারপর আবার সেই মানে দাদাভাইয়ের যে ঠাকুরদা, তার মৃতদেহ নিয়ে গিয়ে পোড়ানো হয় ভোরবেলা। ডোমরা বলছে আমরা বুঝতেই পেরেছি এরকম ব্যাপার, তাই জন্য পাঠিয়ে দিলাম। একে বাড়িতে নিয়ে গেলে সববার ঘাড় মটকাতো, সবাইকে শেষ করে দিত। এই ছিল দুটো ঘটনা। কেমন লাগলো বলো? আমার তো দুটো ঘটনা দারুণ লেগেছে, দারুণ। অবশ্যই কমেন্ট করবে, কমেন্টের অপেক্ষায় রইলাম। এবার তোমাদের কমেন্ট পড়বো, চলো। আর হ্যাঁ, তোমাদের বলেছিলাম না যে আমার রিং লাইটও খারাপ হয়ে গেছে, আমার মাইকও খারাপ হয়ে গেছে। দুটো জিনিস আমার খারাপ হয়ে গেছে। রিং লাইট আগে হয়েছিল, মাইকটা পরে খারাপ হয়। তো আমি বুঝতে পারছিলাম না, এডিটিং করার সময় বুঝতাম যদিও। এবার সবই তো বুঝতে পারলো, একটা সময় সাপেক্ষ, একটা মানির ব্যাপার থাকে, হট করে সব কিছু তো হয় না। তো যাই হোক, আমি তোমাদের জন্য আমি কিন্তু নতুন মাইক আর রিং লাইট, তোমরা বুঝতেই পারছো আলো দেখে, আর মাইকে তোমরা ভয়েস শুনছো, কেমন লাগছে তোমাদের অভিজ্ঞতা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে যে মাইকের ভয়েসটা তোমাদের কেমন লাগছে, ক্লিয়ার লাগছে তো? চলো কমেন্ট পড়বো। প্রথম কমেন্ট করেছে আমাদের সুদীপ্ত ব্যানার্জি, ঋতুপর্ণা রয়, পাপ্পু দে, ঝোমা চ্যাটার্জি, পরপর দুটো কমেন্ট করেছো। তারপর রাত্রি রাউত বাংলাদেশ থেকে আমাদের আব্দুল হক ভাই, রূপা ব্যানার্জি, ডালি দেবনাথ দিদিভাই, জলি হাজরা। তারপরে অর্ণব কমেন্ট করেছো। তারপরে দেবস্মিতা রয় বিদ্যা, আবারও অর্ণব কমেন্ট করেছো। সোমা দাস, সুজাতা দাস, চৈতালি রয়। তারপর অজয় শঙ্কর মণ্ডল কমেন্ট করেছো। তারপর রিয়া রয়, গৌরী দে, অদিতি বড়াই, সৈনী রয়, প্রদীপ দাস, প্রিয়াঙ্কা দাস, কিষাণু মান্না, বরুণ মজুমদার, শম্পা মিত্র কমেন্ট করেছো বোন, অসীম দাস, সৌমিক সরকার, রাজীব জয়সওয়াল, সুনিতা চন্দ্র, তারপর আয়ান হালদার, শিলা চ্যাটার্জি, শম্পা মিনি কিচেন, তারপর আর্ট পাঠশালা, তারপর সিদ্ধার্থ পুরো কায়স্থ কমেন্ট করেছো, নীলু মজুমদার, শ্রাবণী হাজরা, পিন্টু ঘোষ, তারপর সিরাজুল মল্লিক কমেন্ট করেছো। বাংলাদেশ থেকে মিম কমেন্ট করেছো সুমনা ভট্টাচার্যা। তারপর মৌমিতা ভৌমিক বলেছো তোমার ঘটনা আমার এক অভ্যাসে পরিণত হয়ে গেছে, যেন সেই ছোট্টবেলায় দিদা ঠাকুমার কাছে ঘটনা না শুনলে ঘুম আসতো না। আজকের ঘটনা সত্যি খুব ভয়ের ছিল সোনা বোন, মনে হলো আমার জীবনে ঘটে গেছে সেই ঘটনা। আর তুমি যেভাবে ঘটনাগুলি আমাদের কাছে উপস্থাপনা করো তার কোনো তুলনা হয় না। ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। আর সাথে অনেকগুলো লাভ হার্ট। আর তোমরাও সকলে এরকম সুন্দর সুন্দর কমেন্ট করো, যেগুলো আমার পড়তে খুব খুব ভালো লাগে। আমি এখনও পড়ি, আর যখন তোমরা কমেন্ট করো রাতের বেলা আমি অবসর সময় কমেন্টগুলো সব পড়ি। বড় মায়ের আশীর্বাদ তোমাদের সবার মাথার উপরে থাক। যে টিপসগুলো আসছে টিপসগুলো করতে থাকবে। অবশ্যই জীবনে উন্নতি সবার দরকার, ছোট ছোট টিপস করতে
সেরকম টাকা পয়সার দরকার হয় না, সবাই করতে থাকো। এখনের মতো আসছি, সবাই খুব ভালো থেকো, শুভরাত্রি। আর কেমন লাগলো আজকের দুটো ঘটনা অবশ্যই কমেন্টে জানিও কিন্তু।